আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে কি? জি স্যার, শোনা যায়। ঠিক আছে। আমরা গত ক্লাসে ৮৪ পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমরা ৮৫ থেকে আলোচনা করি, হ্যাঁ? ৮৫ তে বলছে যে যাহার বিরুদ্ধে পরোয়ানা দেওয়া হচ্ছে তাকে গ্রেফতার করার পর কি পদ্ধতি? ওই যে এখতিয়ারের স্থানীয় সীমার বাইরে যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে কি করতে হবে? এটা ৮৫ তে আলোচনা করা হয়েছে যে অন্য জেলা থেকে যদি কাউকে গ্রেফতার করেন, তখন কার কাছে এটা নিয়ে যাবেন? তখন যে আদালত এই পরোয়ানাটা ইস্যু করছে তার কাছে নিয়ে যাবেন। যদি সেই আদালতের দূরত্ব গ্রেফতারের স্থান থেকে কত হয়? ২০ মাইলের মধ্যে হয়। আর ২০ মাইলের মধ্যে যদি না হয়, এর বেশি যদি দূরত্ব হয় তাহলে এই ওই ব্যক্তি অর্থাৎ যাকে গ্রেফতার করা হয়েছে সেই এলাকার যে স্থানীয় ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট অথবা পুলিশ সুপার আর মেট্রোপলিটন এরিয়া হলে পুলিশ কমিশনারের নিকট নিয়ে যাইতে হবে এবং তারা ৭৬ ধারার বিধান সাপেক্ষে কি করবেন? ব্যবস্থা গ্রহণ করবেন। সংক্ষেপে যাচ্ছি। এরপরে আমরা ৮৬ ধারায় দেখব যে যদি পরোয়ানামূলক গ্রেফতারকৃত ব্যক্তির পরবর্তী কার্যক্রম কি? অর্থাৎ এই যে এলাকার বাইরে গ্রেফতার করলেন এবং কার কাছে নিয়ে গেলেন? পুলিশ কমিশনার অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলার পুলিশ সুপারের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আসলে কি কার্যক্রম করবেন? তারা ৭৬ ধারার বিধান সাপেক্ষে কি করবেন? পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। উনারা ১ম এ করতে পারেন যে অপরাধটি যদি জামিনযোগ্য হয় এবং গ্রেফতারকৃত ব্যক্তি যদি ওই জেলা ম্যাজিস্ট্রেট অথবা জেলার পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনারের নিকট নেওয়া হয়, তখন যদি এরা কি করতে পারে? জামিনের শর্ত পূরণ করতে পারে, তাইলে কি করবেন? জামিনে ছাড়বেন। তাইলে যদি আমলযোগ্য না হয় মানে জামিনযোগ্য হয় অপরাধটি, তাহলে জামিনের বিষয়টা আসতেছে। এরপরের বিষয়টা আছে যে যদি পরোয়ানাটা কি ৭৬ ধারা মোতাবেক পরোয়ানাটা না হয়, মানে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা হয় অথবা গ্রেফতারকৃত ব্যক্তি যদি পরোয়ানায় উল্লেখিত শর্তের মুচলেখা সম্পাদন করতে না পারে, তাহলে কি করতে পারবেন? জেলার আ জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার বা পুলিশ কমিশনার জামানত গ্রহণপূর্বক সম্পাদিত মুচলেখাটি সহ কি করবেন? পরোয়ানা ইস্যুকারী আদালতের কাছে প্রেরণ করবেন। আর যদি মুচলেখা সম্পাদন করতে না পারে, তাহলে কি করতে হবে? কোর্টে যে আদালত এটা ইস্যু করছিল সেই আদালতের কাছে প্রেরণ করবে। তবে এখানে একটা বিশেষ ক্ষেত্র আছে। ৪৯৭ ধারা প্রয়োগ করতে পারবে। আমরা জানি ৪৯৭ ধারাটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির জামিন অযোগ্য অপরাধে জামিন দেওয়ার ব্যবস্থা। মাত্র ৩ জন ব্যক্তিকে এটা আদালত পারে। তো এখানে হইলো যে বলতেছে যে যদি অপরাধটি জামিন অযোগ্য হয়, জেলার বাইরে গ্রেফতার করছেন কাউকে, গ্রেফতার করার সময় দেখলেন যে ওই অপরাধটা কি জামিন অযোগ্য এবং পরোয়ানাটাও কি জামিন অযোগ্য। ৭৫ ধারার আ গ্রেফতারি পরোয়ানা ছিল এবং যে অপরাধটার জন্য তাকে গ্রেফতার করা হচ্ছে সেই অপরাধটাও জামিন অযোগ্য। তখন দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তার স্থানীয় সীমার মধ্যে গ্রেফতার কার্যকর হয়ে থাকলে তিনি ৪৯৭ ধারা প্রয়োগ করে কি করতে পারবেন? সাময়িক মুক্তি দিতে পারবেন। তাহলে আমরা ৮৬ ধারাটা দেখলাম যে যদি জেলার বাইরে কাউকে গ্রেফতার করা হয় তাহলে আসলে তার ব্যবস্থাটা কি? জেলার বাইরে যদি কাউকে গ্রেফতার করা হয় তাকে ৮৫ ধারায় দেখি যে ২০ মাইলের মধ্যে যদি হয়, যে আদালত গ্রেফতারি পরোয়ানা ইস্যু করছে সেই আদালতের দূরত্ব যদি ২০ মাইলের মধ্যে হয় তাহলে সেই আদালতে নিয়ে যাবে সরাসরি, মাঝখানে আর কারো কাছে যাইতে হবে না। কিন্তু যদি সেই আদালতের দূরত্ব ২০ মাইলের বেশি হয় তাহলে কার কাছে নিয়ে যাইতে হবে? ওই ব্যক্তি যে স্থানীয় সীমার মধ্যে থাকেন সেই স্থানীয় সীমার নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার অথবা পুলিশ সুপার তাদের কাছে নিয়ে যাবেন। এদের কাছে নেওয়ার পর এরা দেখবে যে ৭৬ ধারার বিধান প্রয়োগ করা যায় কিনা বা পরোয়ানাটা যদি জামিনযোগ্য হয় তাহলে ৭৬ ধারা মোতাবেক তাকে অফার করবেন যে এই বিষয়গুলো জামিনের ব্যবস্থা করতে মুচলেখা সম্পাদনের জন্য অনুরোধ করবেন। কিন্তু যদি অনুরোধ করার পরও সেই ব্যক্তি সেই মুচলেখা সম্পাদন করতে না পারে তাহলে যে আদালত তাকে গ্রেফতারের জন্য পরোয়ানা ইস্যু করেছিল সেই আদালতের কাছে প্রেরণ করবে। তবে বলতেছে জামিন অযোগ্য অপরাধও হয়। আর পরোয়ানাটাও যদি জামিন অযোগ্য হয় তাহলে দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে কি করতে পারবেন? ৪৯৭ ধারার বিধান প্রয়োগ করে কি করতে পারবেন? বন্ড ও নিরাপত্তা জামানত নির্ধারণের মধ্যে আ কাজ সম্পাদন করে পরোয়ানা ইস্যুকারী আদালতে হাজির হওয়ার শর্তে অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারবেন।
তাহলে এখান থেকে একটা এমসিকিউ হইতে পারে যে কে এই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার ক্ষেত্রেও অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারে। এমনে তো ওই 497 ধারায় আছে, বাট এটা কি? এটা হলো যে অন্য কোনো আদালত একটা পরোয়ানা দিছে, পরোয়ানা দিয়ে সে তাকে ওই আদালতে ছাড়া অন্য কোনো আদালতে নিয়ে আসছে। কোন আদালতে? যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই আদালতের কাছে যখন নিয়ে আসে তখন তারাও 497 ধারাটা প্রয়োগ করতে পারবেন। তারা তো আসলে ওই অপরাধের জন্য বিচার কার্যক্রম চালাচ্ছেন না। তারা এই বিষয়ে অবগতই না। বাট এখানে আইনি প্রসিডিউরটা এরকম। এরপরে আমরা 87 ধারায় যাই। এই পলাতক ব্যক্তিকে কোনোভাবে গ্রেফতার করা যাচ্ছে না। গ্রেফতার না করতে পারলে কি করতে হবে? এই ব্যক্তির প্রতি ঘোষণাপত্র বা হুলিয়া জারি করতে হবে। তাহলে সাক্ষ্য গ্রহণের পূর্বে অথবা পরে যদি তিনটা ক্ষেত্র বলবো আমরা, যে এই তিনটা ক্ষেত্রে আসলে আদালত কি করতে পারবে? আদালত সরি, তিনটা ক্ষেত্র তো পরের ধারাতে। আচ্ছা, এই হুলিয়া বা ঘোষণাপত্র। হুলিয়া বা ঘোষণাপত্র পূর্ব শর্ত হলো কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে হবে। গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার পরও যদি কোনো ব্যক্তিকে গ্রেফতার করা না যায়, তাহলে আদালত কি করতে পারবে? ওই ব্যক্তির প্রতি হুলিয়া বা ঘোষণাপত্র প্রচার করতে পারবে। তাহলে এখান থেকে একটা এমসিকিউ হয় যে হুলিয়ার পূর্ব শর্ত কি? পূর্ব শর্ত হইলো গ্রেফতারি পরোয়ানা ইস্যু। তাহলে সাক্ষ্য গ্রহণের পূর্বে অথবা পরে আদালত কি করতে পারে? এই পরোয়ানা জারির পর কোনো ব্যক্তি যদি পলাতক হয় বা ফেরারি হয়, তখন অথবা আত্মগোপনে চলে গেছে এই মর্মে যদি আদালতের কাছে বিশ্বস্ত সূত্রে বা প্রমাণাদি পুলিশ উপস্থাপন করে, তাহলে ওই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য 30 দিনের সময় দেয়। সর্বনিম্ন 30 দিনের সময় দিয়ে যে নির্ধারিত তারিখ ও সময় আদালতে উপস্থিত হওয়ার জন্য সেই বিষয়টা নির্ধারণ করে দেয়, একটা ঘোষণা দেয়, প্রচারপত্র করে। এই প্রচারপত্রটাই হলো ঘোষণাপত্র বা হুলিয়া। হুলিয়া দিয়েই তারপর সম্পত্তি ক্রয় করতে হয়। এরপরে হুলিয়া জারির পদ্ধতি বা ঘোষণাপত্র জারির পদ্ধতিটা পারি আমরা 87(2) পাই। যে ব্যক্তির প্রতি হুলিয়া জারি করা হবে তিনি যেখানে বসবাস করেন, সমন তো ব্যক্তির হাতে হাতে দেওয়া যায়। গ্রেফতারি পরোয়ানা ব্যক্তিকে খুঁজে গ্রেফতার করা যায়। এখন সমনও দেওয়া যাচ্ছে না, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা যাচ্ছে না। মানে কি? ব্যক্তি হলো পলাতক। তাহলে পলাতক ব্যক্তিকে কিভাবে আসলে সেই ঘোষণাপত্রটা শোনাবেন বা জানাবেন? এই পদ্ধতিটা আমরা পাই 87(2) এ। তো যেহেতু ব্যক্তিটা নাই, সেক্ষেত্রে কি করতে হয়? এটা উনি যেখানে যে গ্রামে শহরে বা যে বাসায় বসবাস করেন সেই বাসার সামনে বা গ্রামের প্রকাশ্য স্থানে অথবা শহর হইলে যেখানে দিলে ওনার চোখে পড়তে পারে সম্ভাবনা আছে, ওইরকম প্রকাশ্য স্থানে এই ঘোষণাপত্রটা কি করতে হবে? প্রথমে পড়ে শোনাইতে হবে। এরপরে হলো ওই প্রকাশ্য স্থানে একটা কপি টাঙায়া দিতে হবে। আরেকটা হলো আদালতের নোটিশ বোর্ডে এক কপি টাঙায়া দিতে হবে। এইভাবে হলো ঘোষণাপত্র কি করা যায়? জারি করা যায়। ৩ টা পদ্ধতি আছে। একটা হলো ওই ব্যক্তি যেখানে বাস করে সেখানে এটা পাঠ করতে হবে। তাহলে আশপাশের প্রতিবেশীরা শুনবে, শুনলে তাকে শোনাইতে পারে। দ্বিতীয়ত হলো যে ওখানে একটা টাঙায়া দিবে। যদি সে ঘর থেকে বের হয় বা তার প্রতিবেশীরা বের হয়, যদি দেখে এটা কি করবে? তাকে জানাবে। আরেকটা হলো আদালতের প্রকাশ্য কি নোটিশ বোর্ডে বা প্রকাশ্য স্থানে, যাতে আদালতে মানুষজনের আনাগোনা থাকলে তারাও এটা পড়ে তাকে যদি পরিচিত কেউ হয় জানাইতে পারবে। তো এই জায়গা থেকে ৩ ভাবে হলো হুলিয়া জারির পদ্ধতি। এরপরে হলো যে হুলিয়া জারির প্রমাণের পদ্ধতি আছে ৮৭(৩) ধারায়। এটাও আমরা আলোচনা করছি। আমার মনে হয় এইভাবে ডিটেইলস আর আলোচনা করার দরকার নাই। সংক্ষেপে আলোচনা করে চলে যাই। তাইলে হুলিয়া প্রমাণের পদ্ধতি হলো যে আদালত এই হুলিয়ার পরোয়ানা ইস্যু করছিল, এই পরোয়ানা প্রদানকারী আদালত যদি লিখিতভাবে বিবৃতি দেয় যে আসলে এই পরোয়ানাটা কি বা হুলিয়াটা যথাযথভাবে জারি করা হয়েছিল, তাইলে আদালতের এই লিখিত ঘোষণায় কি হবে? চূড়ান্ত প্রমাণ হিসেবে কি হবে? গৃহীত হবে। এরপরে ৮৮ ধারা হলো সম্পত্তি ক্রোক। ৮৮ ধারায় কি? সম্পত্তি ক্রোক। স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রোক। এই যে কাউকে কারো প্রতি সমন দেয়, গ্রেফতারি পরোয়ানা দেয়, এরপরে কি করে? ওই ব্যক্তিকে গ্রেফতারে বাধ্য করার জন্য বা আদালতে আত্মসমর্পণের জন্য ওই ব্যক্তি সম্পত্তি ক্রোক করে। যদি সম্পত্তি ক্রোক করে তাহলে ওই ব্যক্তি কি হবে? বাধ্য হবে আদালতে হাজির হওয়ার জন্য। এরপরে হুলিয়ার পরে এই সম্পত্তি ক্রোক। তাহলে সম্পত্তি ক্রোকেরও একটা পূর্ব শর্ত আছে। সম্পত্তি ক্রোকের পূর্ব শর্ত হইলো যে ৮৭ ধারা মোতাবেক যদি কারো হুলিয়া জারি করা হয়, হুলিয়া জারি করলেও যদি সেই ব্যক্তি আত্মসমর্পণ না করে, তাহলে হুলিয়া জারিকারী আদালত কি করতে পারে? ওই ব্যক্তির স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দিতে পারেন ৮৮ ধারা মোতাবেক। এরপরে আমরা দেখব যে আসলে অস্থাবর সম্পত্তি এবং স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। আমরা কথা বলার সময় বলি স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, বাট এখানে আইনে প্রথমে অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি বলছে, এরপরে বলছে স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি।
এটা হলো ৮৮ ৩ এবং ৪ উপধারা। যদি লিখিত প্রশ্ন আসে স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি আলোচনা করুন, অবশ্যই আপনারা উপধারা সহ লেখার চেষ্টা করবেন। অর্থাৎ ৮৮ ব্র্যাকেটে ৩ দিয়ে ধারা লিখবেন। অর্থাৎ ৮৮ ৩ এবং ৪ যেটা আলাদা আলাদা ভাবে বলছে। শুরুতে বলবেন যে অস্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি, পরে লিখবেন যে নিচে অস্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি আলোচনা করা হইল। দিয়ে ধারা অবশ্যই ৮৮ ৩ দিবেন, শুধু ৮৮ দিয়েন না। তাইলে ঋণ অথবা অস্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি হলো নিম্নরূপ। কি? প্রথমে আটক করতে পারবে। তাহলে অস্থাবর সম্পত্তি আটক করা যায়। এরপরে তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ করে এরপরে লিখিত আদেশ দ্বারা হুলিয়াধীন ব্যক্তি অর্থাৎ যেই ব্যক্তির প্রতি হুলিয়া ইস্যু করা হয়েছিল সেই ব্যক্তি অথবা তার কোনো অপর কোনো ব্যক্তি কর্তৃক ওই সম্পত্তি যাতে হস্তান্তর করতে না পারে সেটা লিখিতভাবে নিষিদ্ধ করে। অর্থাৎ যার সম্পত্তিটা ক্রয় করা হচ্ছে সেই ব্যক্তি যাতে এই সম্পত্তি ক্রয় করার পর বিক্রি করে দিতে না পারে। এরকম একটা আদেশ কি করবে? আদালত দিবে। এরপরে হলো যে এরপরে হলো যে আদালতের নির্দেশ অনুযায়ী এই যে ৩ টা পদ্ধতি বললাম কি, কি? একটা হলো আটক করে, দ্বিতীয়টা হলো তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ করে, তত্ত্বাবধায়ক বাংলা, ইংরেজিতে কি? রিসিভার বা দেখভাল করার দায়িত্ব কাউকে দিয়ে। ৩ নাম্বার হলো লিখিত আদেশ দ্বারা হুলিয়াধীন ব্যক্তি বা তার কোনো প্রতিনিধি যাতে সম্পত্তি হস্তান্তর করতে না পারে তা নিষিদ্ধ করে। এই ৩ টা পদ্ধতি অবলম্বন করে অথবা আদালত চাইলে কি করতে পারবে? যেকোনো ২ টা পদ্ধতি ফিক্সড করে দিতে পারবে। তাহলে মিনিমাম ২ টা পদ্ধতি অনুসরণ করতে হবে। তাহলে আদালতের নির্দেশ অনুযায়ী উপরের সকল অথবা যেকোনো ২ টা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অস্থাবর সম্পত্তি ক্রয় করা যায়। এরপরে আমরা দেখছি যে স্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি। স্থাবর সম্পত্তি কি? যেটা হলো জমির সাথে ফিক্সড। এটা নাড়াচাড়া করা যায় না। এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া যায় না। কোন বিল্ডিং হইতে পারে, কোন গাছ হইতে পারে। আবার গাছ কাটার সাথে, সাথে কি হয়? অস্থাবর সম্পত্তি হয়ে যায়। যতক্ষণ মাটির সাথে লাগানো ততক্ষণ পর্যন্ত এটা স্থাবর সম্পত্তি। তাহলে যদি স্থাবর সম্পত্তিটা যদি হয় কি রাজস্ব প্রদানকারী কোন সম্পত্তি, তাহলে যে সম্পত্তিটা ক্রয় করতে হবে এটা যদি রাজস্ব প্রদানকারী সম্পত্তি হয় তাহলে ওই সম্পত্তি যেখানে অবস্থিত ওই জেলার কালেক্টরের মাধ্যমে কি করতে হবে? ওই সম্পত্তি ক্রয় করতে হবে। এবং অন্যান্য সকল ধরনের অস্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি হলো ৪ টা। একটা হলো যে দখল করে। তাহলে অস্থাবর হলো আটক করে, স্থাবর হলো দখল করে। এরপর হলো তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ করে। এটা ২ টার ক্ষেত্রেই একই কথা। এরপরে হলো যে ৩ নাম্বারে হলো লিখিত আদেশ দ্বারা হুলিয়াধীন ব্যক্তি বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি যাতে ওই সম্পত্তির খাজনাও প্রদান করতে না পারে অথবা সম্পত্তি কি বিক্রি বা হস্তান্তর করতে না পারে এটা লিখিতভাবে ঘোষণা করে। এরপরে ৪ নাম্বারে আছে যে আদালতের নির্দেশ অনুযায়ী উপরের সকল ব্যবস্থা বা যেকোনো ২ টা ব্যবস্থা গ্রহণ করে। এরপরে যদি প্রাণী যেই সম্পত্তিটা ক্রয় করা হবে এটা যদি জীবন্ত প্রাণী বা পচনশীল বস্তু হয় তাহলে কি করতে হবে? ওইটা বিক্রয়ের আদেশ দিতে পারবে আদালত। যদি পচনশীল বা জীবন্ত প্রাণী হয়। এরপরে আরো অনেকগুলো উপধারা ছিল। এটা আর আলোচনা করলাম না। এটা আমরা আগে আলোচনা করছি। কিন্তু এই যে ৬ মাসের মধ্যে কি ওই সম্পত্তির যদি ওই সম্পত্তিতে অন্য কারো মালিকানা থাকে তাহলে ৬ মাসের মধ্যে সে কি করতে পারবে? সম্পত্তি দাবি করতে পারবে। আর ১ বছরের মধ্যে কি করতে পারবে? এই বিষয়ে ওইগুলা ডিটেইলস এ আলোচনা করলাম না। তাহলে আবার রিভিশন দিতে, দিতে আবার ক্লাস অনেক দেরি হয়ে যাবে। ৮৯ ধারা হলো প্রকৃত সম্পত্তি প্রত্যার্পণ। কিভাবে ফেরত দিবেন? এটা ৮৯ ধারায়। ৯০ ধারায় হলো সমনের পরিবর্তে পরোয়ানা জারি অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা। এখান থেকে লিখিত প্রশ্ন হইতে পারে। কোন, কোন ক্ষেত্রে আদালত সমনের পরিবর্তে পরোয়ানা অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা ইস্যু করতে পারে? সমন মানে কি? কাউকে আদালতে ডাকলো। ডাকার জন্য যে নির্দেশনাটা দেয় এটা হলো সমন। আর এখানে কি দিবে? সমন না দিয়ে আদালত কি দিবে? পরোয়ানা। পরোয়ানা মানে এখানে গ্রেফতারি পরোয়ানা অথবা সমনও দিবে সাথে একটা গ্রেফতারি পরোয়ানাও দিবে। ২ টাই দিতে পারবে আদালত একসাথে। তো কোন, কোন ক্ষেত্রে আদালত এই কাজটা করতে পারবে? এই করতে পারবে যদি সমন প্রদানের পূর্বে মানে এখনো সমন আদালত দেয় নাই। সমন প্রদানের পূর্বে যদি আদালত মনে করে ওই ব্যক্তিরে সমন দিলে ওই ব্যক্তি আদালতে হাজির হবে না তাহলে আদালত সমনের পরিবর্তে পরোয়ানা বা সমনের অতিরিক্ত পরোয়ানা দিতে পারবে। একটু ঠান্ডা পানি দিও তো। এরপর হলো যে সমন প্রদানের পর মানে সমন ইস্যু করে ফেলছে কিন্তু হাজিরের তারিখ এখনো আসে নাই। এই হাজিরের তারিখের পূর্বে যদি আদালতের কাছে সাক্ষ্য প্রমাণ থাকে বা আদালত যদি মনে করে যে ওই ব্যক্তি কি পলাতক হবে বা আদালতে আসবে না সেই ক্ষেত্রে আদালত কি করতে পারবে? ওই ব্যক্তির প্রতি সমনের পরিবর্তে পরোয়ানা বা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি করতে পারবে। এরপরে হলো যে কোন ব্যক্তির প্রতি যদি যথাযথভাবে সমন জারি করা হয় এবং আদালতে হাজির হওয়ার জন্য তার হাতে পর্যাপ্ত সময় থাকে। ধরেন আজকে কত তারিখ? ১০ তারিখ। ধরেন ২০ তারিখ একজনের আদালতে ধার্য তারিখ আছে।
15 তারিখের মধ্যে ওই ব্যক্তিরে সমনটা দিছি। তাইলে ৫ দিন সময় ছিল সে যেকোনো প্রস্তুতি নিয়ে আসতে পারত। বাট তারপরেও সে কি আসে নাই। তো এইরকম ক্ষেত্রে আদালত তারে পরবর্তীতে আর সমন না দিয়ে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে। তাহলে সমনের অতিরিক্ত পরোয়ানা ৩ টা ক্ষেত্র বললাম ৯০ ধারায়। ৯১, ৯২ এগুলা হলো যে ৯১ হলো যে যার প্রতি সমন বা পরোয়ানা আ ইস্যু করা হবে সেই ব্যক্তি যদি আদালতে উপস্থিত থাকে তাইলে আদালত তার কাছ থেকে কি মুচলেকা নিতে পারবে। ৯২ ধারায় কেউ যদি আদালতে উপস্থিত থাইকা বা যেভাবে হোক সে মুচলেকা সম্পাদন করলো যে আদালতে হাজির হবে। কিন্তু তারপরেও যদি সে হাজির না হয় তাহলে তার বিরুদ্ধে কি করতে পারবে আদালত? পরোয়ানা ইস্যু করতে পারবে ৯২ ধারায়। ৯৩ ধারা কি? বাংলাদেশের বাইরে সমন জারির পদ্ধতি। কিভাবে বাংলাদেশের বাইরে সমন জারি করবে? যে এলাকায় ওই ব্যক্তি বসবাস করে ওই জেলার ম্যাজিস্ট্রেট বা ওই এলাকায় যে আদালত, ওই আদালত বরাবর ডাকযোগে বা অন্য কোনো উপায়ে ২ কপি সমন প্রেরণ করবে। এরপরে ৯৩ এর খ তে হলো বাংলাদেশের বাইরে গ্রেফতারি পরোয়ানা জারি। ৯৩ এর ক তে হইলো সমন, ৯৩ এর খ তে হইলো গ্রেফতারি পরোয়ানা সেম পদ্ধতি। আর ৯৩ এর গ তে হইলো বাংলাদেশের বাইরে থেকে যদি কোন গ্রেফতারি পরোয়ানা বা সমন আসে তাহলে কিভাবে সেটা কার্যকর করবে ৯৩ এর ঘ। ৯৪ ধারায় গিয়ে বলতেছে যে এই যে শুরু হইলো কি ৭ম অধ্যায় আর এইখানে মূলত ওই যে তল্লাশি থেকে শুরু কইরা যাবতীয় গুরুত্বপূর্ণ অধ্যায় লিখিত প্রশ্ন আসে এখান থেকে বারবার। ৭ম অধ্যায় থেকে প্রচুর পরিমাণে লিখিত প্রশ্ন আসে। ৫ম, ৭ম মূলত এখানে ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ সব আলোচনা। তাইলে ৯৪ এর ১ এ গিয়ে বলতেছে যে ২ জন ব্যক্তি বা ২ আদালত এবং থানার অফিসার ইনচার্জ এরা কি করতে পারবে? এই বিচার, অনুসন্ধান, তদন্ত বা ফৌজদারি কোন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে যদি কোন ব্যক্তির নিকট কোন দলিল, বস্তু এইরকম কোন কিছু থাকে যেটা মামলার কাজে লাগবে, তাহলে তাকে কি করতে পারবে? এটা উপস্থাপন করার জন্য নির্দেশ দিতে পারবে। কিভাবে? সমনের মাধ্যমে দিতে পারবে। আর পুলিশ হইলে কি করবে? লিখিত নির্দেশ দিবে। কিন্তু কতিপয় বিশেষ ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর করা যাবে না। এটা কি? এটা হলো কারো ব্যাংকের হিসাব বা লকারে রাখা জিনিসপত্র অথবা কি ডাক বা পার্সেল এ ডাক বা তার বিভাগের অধীনে যেইসব পার্সেল থাকে, এইসব পার্সেলের বিষয়ে কি করতে পারবে না? এই নির্দেশ কার্যকর হবে না। এই যে ৯৪ এর ক তে বলতেছে যে কারো কাছে ফৌজদারি কার্যক্রমে কোনো কিছু দরকার এটা মনে করলেই থানা অথবা আদালত কি করতে পারবে? তাকে ওইটা দাখিল করার জন্য নির্দেশ দিতে পারবে। তবে এই কতিপয় ক্ষেত্রে কি করতে পারবে না? নির্দেশ দিতে পারবে না। আমরা আগে ডিটেইলস এ আলোচনা করছি। এই ক্ষেত্রে আর করব না। এবং এখানে এভিডেন্স অ্যাক্টের কি ১২৩ এবং ১২৪ ১২৩ এ কি রাষ্ট্রীয় অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে কোনো তথ্য এই বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ব্যতীত দেওয়া যাবে না। অর্থাৎ এই যে নির্দেশ দিলেই যদি এমন কোন ডকুমেন্টস হয় যে যেটা কি রাষ্ট্রীয় অপ্রকাশিত সরকারি দলিল, সেনাবাহিনীর অধীনে এমন অনেক গুরুত্বপূর্ণ রাখো এটা। সেনাবাহিনীর অধীনে এমন অনেক গুরুত্বপূর্ণ দলিল আছে, সরকারি কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় এমন অনেক দলিল আছে, যেগুলা কি প্রকাশ করা যায় না, অপ্রকাশিত দলিল। এই দলিল থেকে যদি কোন তথ্য চায় তাহলে ওই যে বিভাগ আছে, ওই বিভাগের প্রধান যিনি থাকবেন, উনি যদি অনুমতি দেয় তাহলে দেওয়া যাবে। আর অনুমতি না দিলে দেওয়া যাবে না এবং না দিলে এর কোন দোষ হবে না। আর ১২৪ ধারায় কি যে সকল সরকারি বার্তা কি প্রকাশ করলে জনস্বার্থ বিঘ্নিত হবে, আইন শৃঙ্খলা নষ্ট হইতে পারে। এমন কোন তথ্য যদি কেউ চায় তাহলে কি ওই সরকারি কর্মচারীকে এটা প্রকাশ করতে বা দিতে বাধ্য থাকবে না। তাকে জোরাজুরি করা যাবে না এবং তার কোনো অপরাধ হবে না। তাইলে ৯৪ হলো যে বলতেছে শুরুতেই ওসি এবং হইলো আদালত ওরা চাইলে মামলার সংশ্লিষ্ট যে কোনো তথ্য যে কেউর কাছে চাইতে পারবে দাখিল করার জন্য। তবে নির্দিষ্ট কতিপয় বিষয় আছে এই বিষয়গুলাতে কি পারবে না। এরপরে আমরা কি হলো? আচ্ছা। আমি একটু ১ টা মিনিট থাকেন। হ্যাঁ, আমি আসতেছি। আমি আছি ১ টা মিনিট একটু ওয়েট করেন।
আচ্ছা, 94 ধারায় দেখলাম যে আদালত এবং ওসি যে কোনো ডকুমেন্টস মামলার স্বার্থে ডাকতে পারে বিশেষ কতিপয় ক্ষেত্র ব্যতীত। 95 ধারায় গিয়ে বলতেছে যে এই যে ডাক বা তার কর্তৃপক্ষের কে পারবে, কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট পারবে, এটা 94 বলতেছে পারবে না, 95 এসে বলতেছে যে কারা বিশেষ ক্ষেত্রে পারবে। এরপর আমরা 96 এ দেখি যে কখন তল্লাশি পরোয়ানা আদালত কি করতে পারে, জারি করতে পারে। এই যে তল্লাশি পরোয়ানা দিবে, প্রথমে 94 তো বলতেছে আগে তাকে কি করো, সমন দাও, সমন দিয়ে বলো যে এটার জন্য নিয়ে আসে। কিন্তু পরে আসলে যদি কেউ হাজির না হয় তাহলে কি করতে পারবে, গ্রেফতারের মতো প্রথমে কাউকে সমন দেয় আদালত। সমন দেওয়ার পরও যদি না আসে তাহলে কি করে, গ্রেফতারি পরোয়ানা ধইরা নিয়ে আসো। তাহলে কাউকে বললো যে একটা ডকুমেন্টস উপস্থাপন করতে, সে যদি না করে তখন আদালত তল্লাশি পরোয়ানা দিয়ে বাধ্য করতে পারে, সেটা জোর করে নিয়ে আসতে পারে। তাহলে এই কোন ক্ষেত্রে পারে এই বিষয়গুলো আমরা একটু দেখি। 96 ধারায় পাই, যখন আদালত এই 94 ধারা অনুসারে কাউকে কোনো সমন বা রিকুইজিশন দেয় যে কোনো কিছু দেওয়ার জন্য, এটা দেওয়ার পরও যদি ওই ব্যক্তি সমন বা রিকুইজিশনে উল্লেখিত যে দলিল বা বস্তু বা যে আলামতটা চায় সেটা যদি না দেয়, তাহলে আদালত কি করতে পারবে, তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবে। অথবা যদি যে কাঙ্ক্ষিত বস্তুটা আদালত চাচ্ছে এটা আসলে কার নিকট আছে এটা আদালত নিশ্চিত না, কার দখলে আছে এই বস্তুটা, কার জিম্মায় আছে, তখন আদালত এই জিনিসটা উদ্ধারের জন্য কি করতে পারে, তল্লাশি পরোয়ানা দিতে পারে। সম্ভাব্য যে জায়গায় এটা থাকতে পারে ওই জায়গায় কি করতে পারে, তল্লাশি পরোয়ানা দিতে পারে। এরপরে যদি আদালত মনে করে যে ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো জায়গায় ফৌজদারি একটা কার্যক্রম করতে যায়, কোনো মামলা পরিচালনা হইতে পারে, কোনো অভিযোগ অনুসন্ধান হইতে পারে, আদালত যদি মনে করে যে এই জায়গায় তল্লাশি করা দরকার, তাহলে তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবে। তাহলে এখান থেকে একটা লিখিত প্রশ্ন হইতে পারে যে আদালত কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা জারি ইস্যু করতে পারেন, বা কোন ক্ষেত্রে আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করেন। তাহলে প্রথমত হইলো যে 94 ধারায় রিকুইজিশন দেওয়ার পরে যদি সে ডকুমেন্টস দাখিল না করে। দ্বিতীয়ত হইলো যে দ্বিতীয়ত হলো যে কাঙ্ক্ষিত বস্তু বা দলিলটা কার অধীনে আছে, কার জিম্মায় আছে এই বিষয়টা যদি অনিশ্চিত থাকে। তৃতীয়ত হলো যে আদালত যদি মনে করে যে তল্লাশি করা প্রয়োজন তাহলে তল্লাশি পরোয়ানা দিতে পারে। তাহলে ৩টা ক্ষেত্র আছে তল্লাশি পরোয়ানা ইস্যু করার, এবং এখান থেকে তল্লাশির সংজ্ঞা দেই আর তল্লাশি পরোয়ানার সংজ্ঞা দেই। আর তল্লাশি সংজ্ঞা দিয়ে আমরা অনেকগুলো ধারা সমন্বয় করি। এটা আমরা আগে আলোচনা করছি, এখন আর আলোচনা করব না। এরপর আমরা দেখি যে ৯৭ ধারা। ৯৭ ধারায় কি? ৯৭ ধারা হলো যে আদালত প্রয়োজন মনে করলে তল্লাশি পরোয়ানার স্থান সুনির্দিষ্ট করে দিতে পারে। অর্থাৎ রহিমউদ্দিনের বাড়ির ফ্ল্যাটের F5 নাম্বার ফ্ল্যাট, যখন এইটা বলবে শুধু F5 নাম্বার ফ্ল্যাটে আপনি কি করতে পারবেন, তল্লাশি করতে পারবেন। এরপর যদি আরো বলে দেয় যে F5 নাম্বার ফ্ল্যাটের ডাইনিং রুম, শুধু তাইলে ডাইনিং রুমে, অথবা কিচেন রুম, শুধু কিচেন রুমে আপনি তল্লাশি করতে পারবেন। তার মানে হলো আদালত ফিক্সড করে দিতে পারে তল্লাশি পরোয়ানার স্থান। আর ওই স্থানে কি করতে হবে, যেটা তল্লাশি পরোয়ানায় উল্লেখ থাকবে, এর বাইরে কি করা যাবে না, তল্লাশি করা যাবে না। ৯৮ ধারায় দেখছি আমরা চুরাই মাল, জাল দলিল, নকল মুদ্রা, জাল সিল এবং এইগুলা মুদ্রা বা স্ট্যাম্প এইগুলা নকল করার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি অথবা কোনো অশ্লীল বস্তু কোনো স্থানে সংরক্ষণ করা হচ্ছে, তৈরি হচ্ছে, এইরকম কোনো তথ্য থাকলে আদালত কনস্টেবল পদের উপরস্থ কোনো ব্যক্তির উপর কি করতে পারেন, এই তল্লাশি পরোয়ানাটা ইস্যু করতে পারেন। তাইলে এটা একটা এমসিকিউ যে চোরাই মাল, জাল দলিল, নকল মুদ্রা উদ্ধারের জন্য কোন পদবীর পুলিশ অফিসারের উপর কি করা যায়, তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায়, কনস্টেবল পদের উপরস্থ। এরপরে হলো যে ৯৮ ধারায় চোরাই মাল, জাল দলিল, নকল মুদ্রা উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করা হয় কোন ধারা মোতাবেক, ৯৮ ধারা মোতাবেক। এরপরে দিতে পারে ৯৮ ধারা মোতাবেক কি তল্লাশি করার জন্য পরোয়ানা ইস্যু করা হয়, তখন এখানে অন্য যে পরের বিষয়গুলা পাবো ওই বিষয়গুলা দিতে পারে যে মানুষ উদ্ধারের জন্য, হ্যাঁ, অবৈধভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য হইতে পারে যে আহ আহ, কি সংবাদপত্র, পুস্তক, দলিল উদ্ধারের জন্য। তাইলে একটা ধারা থেকে ৩-৪ ভাবে প্রশ্ন হইতে পারে। একটা হলো যে ৯৮ ধারায় কি উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করে, এরপরে কোন পদের উপরস্থ কোন পদের ব্যক্তির উপর এই পরোয়ানাটা ইস্যু করে, এবং এই ধারা দিয়েও একটা দিতে পারে, বিভিন্নভাবে প্রশ্ন হইতে পারে। এরপরে ৯৯ ধারা হলো যে অধিক্ষেত্রের বাইরে বা অধিক্ষেত্র বহির্ভূত স্থানে তল্লাশি প্রাপ্ত দ্রব্যাদির বিহিত ব্যবস্থা। এর বাইরে যদি কোনো তল্লাশি করে কোনো জিনিস পান তাহলে আসলে কিভাবে এটা বন্দোবস্ত নিবেন ৯৯ ধারায় আলোচনা করা হয়েছে। ৯৯ এর কতে কি আছে যে সংবাদপত্র, পুস্তক, দলিল এইগুলা যেটা হলো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এদের মানহানি হয় এমন কোনো কিছু, অথবা যা বাংলাদেশের সাথে যুদ্ধ করতে যেমন ১২৩ এর ক, ২৪ এর ক, ১৫ র ক, এই ধরনের মানহানিকর
বিষয় আছে এবং শিষ্টাচার বহির্ভূত বা গালাগালিপূর্ণ অশ্লীল কোনো কিছু যদি থাকে, এইগুলা উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করা হয় কত? ৯৯ এর ক তে। আর ১০০ ধারায় কি? বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি। তাইলে এমন কোন ব্যক্তিকে যদি কেউ আটক করে, যেই আটকটা কি অপরাধের শামিল, তাহলে ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য কি করতে পারেন? কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনারা কি করতে পারেন? তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। তল্লাশি পরোয়ানা ইস্যু করলে এই ব্যক্তিকে তল্লাশি করে যদি পাওয়া যায় তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাইতে হবে এবং ম্যাজিস্ট্রেট ঘটনা সম্পর্কে পরবর্তী যে নির্দেশ দিবেন সেই নির্দেশ অনুসারে কি করতে হবে? ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে এখান থেকে একটা লিখিত প্রশ্ন হয়, অবৈধভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের পদ্ধতি আলোচনা করুন। ফৌজদারি কার্যবিধি ১০০ ধারা থেকে একটা ধারা থেকে এটার উত্তর দিবেন। এরপরে ১০১ ধারায় এটা অনেক বড় ডিটেইলস এ আলোচনা, এটা বলছিলাম যে ফৌজদারি কার্যবিধি ৪৩, ৭৫, ৭৭, ৭৯, ৮২, ৮৩ ও ৮৪ ধারার বিধান কি? এই ৯৬, ৯৮, ৯৯ এর ক ১০০ ধারার বিধানের ক্ষেত্রে সমভাবে কি হবে? প্রযোজ্য হবে। ৪৩ এ কি বলছে? যে এই গ্রেফতারি পরোয়ানা গ্রেফতার কার্যক্রম কি করতে পারবে? পাবলিকরে দিয়া করাইতে পারবে এবং পাবলিক এটা করার সময় কি করবে? জনগণের সহযোগিতা নিতে পারবে। মানে জনগণের সহযোগিতা নিতে পারবে। তাহলে ৯৬ অথবা ৯৮ বা ৯৯ এর ক বা ১০০ ধারার কোন তল্লাশি পরোয়ানা কি করতে পারবে? পাবলিকরে দিয়া কার্যকর করানো যাবে এবং পাবলিক এই পরোয়ানা কার্যকর করার ক্ষেত্রে জনগণের সাহায্য নিতে পারবে। এরপরে ৭৫ ধারায় যেমন গ্রেফতারি পরোয়ানার যে শর্তগুলো আছে, এর মেয়াদকাল এই তল্লাশি পরোয়ানার ক্ষেত্রেও সেম। ৭৭ এ যেমন বলছে যে এক বা একাধিক পুলিশ অফিসারের প্রতি কি করতে পারবে? গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার নির্দেশ দিতে পারবে। তাহলে এই তল্লাশি পরোয়ানা আদালত এক বা একাধিক ব্যক্তির উপর নির্দেশ দিতে পারবে। ৭৯ তে দিয়ে বলছে কি? ৭৯ তে হলো যে অধস্থন কাউকে দিয়ে এটা কি করতে পারবে? তামিল করানো যাবে। তাইলে তল্লাশি পরোয়ানা অধস্থন কাউকে দিয়ে তামিল করানো যাবে। তাইলে এইভাবে ৮২, ৮৩ ও ৮৪ ধারার যে বিধান আছে, সেম এই ৯৬, ৯৮, ৯৯ এর ক এবং ১০০ ধারার তল্লাশি করতে ওই একই ক্ষমতা প্রয়োগ করতে পারবে ১০১ ধারার ক্ষমতা বলে। এরপরে ১০২ ধারায় হলো যে আবদ্ধ স্থান বা গৃহ তল্লাশির পদ্ধতি। তাহলে গৃহ তল্লাশি করতে হইলে এখানে বলছিলাম যে ১০২ ধারার বাইরেও একটু আলোচনা করবেন। কেমন আলোচনা? এটা হলো আমাদের প্র্যাকটিক্যাল এর উপর নির্ভর করে। প্র্যাকটিক্যালে আমরা কি করি? নিয়ম হইলো যে যদি কোন জায়গায় আমরা তল্লাশি করতে চাই, গৃহ তল্লাশি, প্রথমে এটা রেকি করা হইলো বুদ্ধিমানের কাজ। রেকি করতে হবে। এরপরে কি করতে হবে? ওই স্থানটা কর্ডন করে ফেলতে হবে, অর্থাৎ ঘেরাও করতে হবে। ঘেরাও করার পর আমরা এই ১০২ ধারা প্রয়োগ করব। ঘেরাও করার পর কি করব? ১০২ ধারা যে স্থান বা গৃহ বা বাড়ি তল্লাশি করতে হবে, সেই স্থানে তল্লাশি পরিচালনাকারী অফিসার কি করবেন? ওই জায়গার যে মালিক থাকবে বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবে তাকে কি করবেন? ওয়ারেন্টটা দেখাবেন যে এখানে আমি তল্লাশি করতে ক্ষমতাপ্রাপ্ত। সেই ব্যক্তি যদি সেখানে অবাধে প্রবেশ করতে দেওয়া তার দায়িত্ব, এই ১০২ এ বলছে যে সে অবাধে তল্লাশি করতে দিবে এবং সেখানে তল্লাশির অ সুযোগ করে দিবেন। যা করা প্রয়োজন সেটা করে দিবে। তবে বলতেছে যদি সে অনুমতি না দেয় তাহলে কি করতে পারবে? যিনি তল্লাশি পরিচালনা করবেন তিনি ফৌজদারি কার্যবিধির ৪৮ ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ৪৮ এ কি বলছে? যে লাথি মার ভাঙরে তালা, অর্থাৎ লাথি মেরে বা আপনি দরজা জানালা ভেঙে ওখানে প্রবেশ করতে পারবেন। এরপরে বলতেছে যে যেখানে তল্লাশি করা হবে সেই স্থানে বা তার আশপাশে যে বস্তুর জন্য তল্লাশি করা হচ্ছে, সেই বস্তুটা যদি কোন ব্যক্তির দেহে লুকিয়ে রাখা হইছে মর্মে উনার কাছে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হয়, তাহলে ওই ব্যক্তির কি করা যাবে? দেহ তল্লাশি করা যাবে। আর ওই ব্যক্তিটা যদি নারী হয়, তাহলে অপর একজন নারীকে দিয়ে, অর্থাৎ ৫২ ধারার শর্ত সাপেক্ষে তাকে তল্লাশি করতে হবে। তাহলে ১০২ এর শুরুতেই বলতেছে যে, যদি কোন গৃহ তল্লাশি করি তাহলে ওই গৃহের মালিককে কি করব আগে? আগে গিয়ে বলব যে, "ভাই আপনার এই এলাকায় এই স্থানটা আমি তল্লাশি করব। এই যে আদালতে ওয়ারেন্ট আছে, ওয়ারেন্টটা তাকে দেখাবো এবং সেই ব্যক্তির দায়িত্ব হবে আমাকে তল্লাশি করতে দেওয়া বা পুলিশকে তল্লাশি করতে দেওয়া। এরপরে সে যদি তল্লাশি করতে দিতে না চায় তাহলে দরজা জানালা ভেঙে গিয়ে তল্লাশি করা যাবে। এরপরে হলো যে যদি তল্লাশি করার সময় আমার কাছে মনে হয় যে আসলে আমি যেই হীরার টুকরাটার জন্য তল্লাশি করতেছি অথবা যেই মাদক দ্রব্যের জন্য তল্লাশি করতেছি, এই মাদকটা কি আছে? কারো শরীরে লুকানো আছে। যদি যুক্তিসঙ্গতভাবে সন্দেহের সৃষ্টি হয়, তাহলে যার শরীরের লুকিয়ে রাখা হইছে মর্মে সন্দেহ হবে, তার দেহ কি করা যাবে? তল্লাশি করা যাবে। এরপরে তল্লাশির মূল পদ্ধতি আছে ১০৩ ধারায়। তল্লাশি থেকে প্রশ্ন আসলে আসলে অনেক লেখালেখি লাগে। কি পানি কোত্থেকে আনছো? ময়লা ভালো না মনে হয়।
তাহলে ১০৩ গিয়ে আমরা কি দেখি? তল্লাশির পরিচালনার যে পদ্ধতি কি? প্রথমে এনে আমাদের কি লাগবে? সাক্ষী লাগবে। তল্লাশিতে কি লাগবে? সাক্ষী লাগবে। এই যে তল্লাশির সাক্ষী লাগবে, এইটাই তল্লাশির কার্যক্রমের ১ম কাজ। আর আগে ১০২ এ যেটা বললাম, এটা কিন্তু তল্লাশির পূর্বের কাজ। অর্থাৎ তল্লাশি এখন আপনি শুরু করেন নাই। আর তল্লাশি শুরু করলে ১০৩। তাহলে এখান থেকে কিন্তু লিখিত প্রশ্ন হয়। তল্লাশির আগে, তল্লাশির সময় ও তল্লাশির পর করণীয়। এই প্রশ্নটা আসলে কিন্তু একবারে সময় কুলানো যায় না। খুবই বড় প্রশ্ন। অথবা শুধু একটা দিয়ে করা উচিত যে তল্লাশির সময় করণীয় কি আলোচনা করুন। তাহলে সংক্ষেপে ১০২ তখন দেওয়া যায় যে তল্লাশির পূর্বে অনুমতি নিতে হবে, এগুলা দিলাম। আর ১০৩ এর শুরুতে বলতেছে যে ২ বা ততোধিক কি নিরপেক্ষ গণ্যমান্য সাক্ষী লাগবে। এই সাক্ষীদেরকে কি করা যাবে? লিখিতভাবে প্রয়োজনে নির্দেশ দেওয়া যাবে। অর্থাৎ ১ম এ মৌখিকভাবে বললেন, "ভাই আপনারা একটু আসেন তো, এখানে আমি তল্লাশি করব, সাক্ষী হন।" রাজি হচ্ছে না, আসে না। তখন তাকে তাদের ১ জন বা যতজন সাক্ষী দরকার তাদের প্রত্যেককে কি করতে পারবেন? লিখিতভাবে নির্দেশ দিতে পারবেন সাক্ষী হওয়ার জন্য। আর এরা যদি তাও সাক্ষী না হয়, তাহলে কত? ১৮৭ ধারা মোতাবেক এরা কি হবে? অপরাধী হবে। এটা নিয়া গ্রুপে মনে হয় ঐদিনকে প্রশ্ন করছিলেন। আ আ ১৮৭ হবে, এটা ১০৩ এর ৫ উপধারায় স্পষ্টভাবে লেখা দেওয়া হইছে যে, লিখিতভাবে আদেশ করার পরেও যদি কোন ব্যক্তি কি না করে? সাক্ষী না হয়, সেই ক্ষেত্রে তাকে কি ১৮৭ ধারায় আ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে পেনাল কোডে। তারপরে হলো যে এই ১ম এ কাজ হইলো ২ জন সাক্ষী আহ্বান করা এবং প্রয়োজনে তাদেরকে লিখিত আদেশ দেওয়া যাবে। এরপরে বলতেছে এই সাক্ষীদের উপস্থিতিতে কি করতে হবে? তল্লাশি পরিচালনা করতে হবে এবং তল্লাশি যেই স্থানে পরিচালনা করা হচ্ছে, সেই স্থানে যে মালিক তাকে কি সবসময় সাথে থাকতে দিতে হবে। তার উপস্থিতিতে তল্লাশি করতে হবে। তাহলে সাক্ষী এবং সেই স্থানের মালিকের উপস্থিতিতে কি করতে হবে? তল্লাশি পরিচালনা করতে হবে এবং তল্লাশি পরিচালনাকালে যেই জিনিসটার জন্য তল্লাশি করা হচ্ছে, সেই জিনিসটা যদি পাওয়া যায় তাহলে সেটা কি করতে হবে? জব্দ করতে হবে এবং একটা জব্দ তালিকাও প্রণয়ন করতে হবে এবং এই জব্দ তালিকায় কি করতে হবে? সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের সাক্ষীদেরকে কি আদালত না ডাকলে অন্য কোনোভাবে ডেকে হেনস্থা করা যাবে না। একমাত্র আদালত যদি মনে করে যে আসলে, অর্থাৎ কখন আদালত ডাকে? যখন জব্দ তালিকা বিষয়ে প্রশ্ন ওঠে। যখন মনে হয় যে জব্দ তালিকাটা সঠিক না বা বিরোধী পক্ষ যদি প্রশ্ন তুলে যে আসলে এটা পুলিশ ইচ্ছাকৃতভাবে এই জব্দ তালিকা প্রণয়ন করছে, তখন আদালত এই সাক্ষীদেরকে ডাকে। অন্যথায় এই সাক্ষীদেরকে ডেকে হেনস্থা করার সুযোগ নাই। সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয় জাস্ট অথেন্টিকতার জন্য বা বৈধতা যাচাইয়ের জন্য যে আসলে এটা বৈধভাবে করা হইছে, সাক্ষীদের উপস্থিতিতে করা হইছে, পুলিশ এখানে ক্ষমতা খাটায় নাই। এরপরে বলতেছে যে এই যে আপনি তল্লাশি করলেন এবং বাড়ির মালিকের সামনেই করলেন এবং সাক্ষীদের স্বাক্ষর নিলেন, জব্দ করলেন। জব্দ তালিকার একটা কপি কি করতে হবে? ওই বাড়ির মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কি করতে হবে? দিতে হবে। ১ কপি দিতে হবে। আর যদি কারো দেহ তল্লাশি করা লাগে, যে জিনিসটার জন্য আমরা তল্লাশি কার্যক্রম শুরু করলাম, সেই জিনিসটা কারো দেহে আছে। দেহ তল্লাশি করে যদি পাওয়া যায় তাহলে তো আমরা কি করব? জব্দ তালিকা করব। জব্দ তালিকা করলে যার দেহ তল্লাশি করে সেটা পাওয়া গেছে, তাকে ১ কপি জব্দ তালিকা দিতে হবে। আর যদি ওই যে লিখিতভাবে সাক্ষী না আসে, তাহলে এটা আগেই বলে ফেলছি যে ১৮৭ ধারায় কি হবে? অপরাধী হবে। তাহলে এখানে আমরা জব্দ তালিকার সংজ্ঞা পাবো বা সিজার লিস্ট ইংরেজিতে বলে, যেভাবে আসুক এবং সংজ্ঞা লেখার ক্ষেত্রে বাংলা ইংরেজি ২ টা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে ১০৪ ধারা, ১০৪ ধারায় কি বলতেছে? সাক্ষ্য হিসেবে আদালতে যে জিনিসটা উপস্থাপন করা হইছে, আদালত যদি মনে করে এই সাক্ষ্যটা কি আটক রাখা দরকার, তাইলে ১০৪ ধারায় আদালত সেই জিনিসটা বা বস্তুটা বা দলিলটা আটক রাখতে পারেন। এরপরে এই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আছে ১০৫ ধারায়, যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে স্থানে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন, সেই স্থানে তার উপস্থিতিতে তল্লাশি করার আদেশ দিতে পারেন। তাইলে এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা যদি মনে যে, যে স্থানের জন্য ওরা তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে, সেই স্থানে নিজেরা উপস্থিত থাকলে আদেশও দিতে পারে। তাদের আর এই পরোয়ানা লাগে না। তারা যদি মৌখিক নির্দেশ দেয়, সেটাই কি হবে? তল্লাশি পরোয়ানা হিসেবে গণ্য হবে। এরপরে আমরা দেখলাম যে শান্তি রক্ষার মুসলেকা এবং সদাচরণের মুসলেকা ৮ম অধ্যায়। এই ৮ম অধ্যায়টাও গুরুত্বপূর্ণ আছে এবং এখান থেকে কিন্তু আমরা পার্থক্য দিয়ে দিছি যে শান্তি রক্ষার মুসলেকা এবং সদাচরণের মুসলেকার মধ্যে পার্থক্য আলোচনা করুন। তাহলে শান্তি রক্ষার মুসলেকা এই ১০৬ ধারায় মূলত বিচারিক ম্যাজিস্ট্রেটরাও ক্ষমতা দেওয়া হয়েছে। এটা হলো যে একজন শাস্তি ভোগ করছে, শাস্তি ভোগ করার পর, দণ্ড ভোগ করার পর আদালত যদি মনে করে রায় দেওয়ার
মানে অপরাধ করছে, অপরাধ করার পর দণ্ড প্রদানের সময় আদালত যদি মনে করে তাহলে এখানে কি করতে পারে? শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারে। এই একটা ধারাতেই সরাসরি কি দেয় আদালত? শান্তি রক্ষার মুচলেকার আদেশ দেয়। আর বাকিগুলাতে কিন্তু সরাসরি শান্তি রক্ষার মুচলেকা সম্পাদনের আদেশ দেয় না। শান্তি রক্ষার মুচলেকা কি? মুচলেকা একটা লিখিত অঙ্গীকারনামা দেওয়া যে আমি এই কাজটা করব না। তাহলে শান্তি রক্ষার মুচলেকা কি? শান্তি রক্ষা করে চলবে এই মর্মে যে মুচলেকাটা দেয় ওইটাই হলো শান্তি রক্ষার মুচলেকা। তাহলে এই শান্তি রক্ষার মুচলেকার ক্ষেত্রে ১০৬ এবং ৭ ২ টা মিলায়া শান্তি রক্ষার মুচলেকা এবং ৮, ৯, ১০ এই ৩ টা হইলো সদাচরণের মুচলেকা। সৎভাবে চলবে এই মর্মে যে অঙ্গীকারনামা দেয় সেটা হলো সদাচরণের অঙ্গীকার বা মুচলেকা। আর শান্তি রক্ষারটা হইলো শান্তি রক্ষা করে চলবে। তাইলে পেনাল কোডের আমরা বলছিলাম যে ৮ম অধ্যায় ১৪১ থেকে ১৬০ ধারা। এই ১৪১ থেকে ১৬০ ধারার মধ্যে ১৪৩, ৪৯, ৫৩ ক এবং ৫৪ ব্যতীত অর্থাৎ এই ৪ টা ধারা ব্যতীত বাকি যে ২০ টা ১৬ টা ধারা আছে ওই ধারায় কোনো অপরাধ করার পর হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত হইলে ওই ব্যক্তি তাকে শাস্তি বা দণ্ড প্রদানের সময় আদালত যদি মনে করে যে এরা কি আরেকটা দণ্ড মানে ওর যখন শাস্তি ভোগ কইরা চলে আসবে তখন সে ৩ বছরের জন্য সর্বোচ্চ জামিনদার সহ বা জামিনদার ব্যতীত কি মুচলেকা সম্পাদন করবে। তাইলে আদালত ওইটা নির্দেশ দিয়ে দিতে পারে। মানে ওই ধারা তো শাস্তি আছেই। শাস্তির পাশাপাশি আদালত চাইলে একে মুচলেকা সম্পাদনের নির্দেশ দিবে এবং পরবর্তী ৩ বছর সে ভালো হইয়া চলবে। এই কাজ আর করবে না। এই মর্মে কি করবে? লিখিত অঙ্গীকারনামা দিবে এবং এই লিখিত অঙ্গীকারনামা দেওয়ার পর যদি সেই অঙ্গীকারনামা ভঙ্গ করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। তাহলে ১০৬ এ হইলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও পারে। হাইকোর্ট, দায়রা বিভাগ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এরা কোনো অপরাধীকে দোষী সাব্যস্ত হইলে এ শাস্তি দেওয়ার সময় এই সদাচরণের মুচলেকার নির্দেশ দিতে পারেন ১০৬ এ। ১০৭ এ বলতেছে অন্যান্য ক্ষেত্রে যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার এলাকার মধ্যে শান্তি ভঙ্গ করতে পারে, গন্ডগোল করতে পারে, মারামারি করতে পারে এমন কোনো ব্যক্তি আছে বা ব্যক্তিবর্গ আছে দুই দল লাগতে পারে। ধরেন ব্রাহ্মণবাড়িয়া ২ দলের মধ্যে ঝামেলা হয়ে যাচ্ছে। আদালত বা জেলা ম্যাজিস্ট্রেট জানতে পারছে বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারছে। তখন তাদেরকে ডেকে এই শান্তি মাইন্যা চলবে এই মর্মে কি করতে পারবে? ১ বছরের জন্য কেন তাদেরকে মুচলেকা নেওয়া হবে না? কেন আদালত তাকে নির্দেশ দিবে না যে মুচলেকা সম্পাদন করতে? এই মর্মে কি করবে? কারণ দর্শাইবে। তারা এটা জবাব দিবে। যে আসলে এই কারণে আমাদের আসলে মুচলেকা সম্পাদন করার দরকার নাই। আমরা এটা ইয়ার্কি ঠাট্টা করছি। আসলে এখানে কোনো গন্ডগোল না। তাইলে তখন তো সে মাপ পাইতে পারে। আর যদি দেখে যে না আসলে এর জবাব সন্তুষ্টজনক না, তখন আদালত একে এই সর্বোচ্চ কত ১ বছরের জন্য শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারেন ১০৭ এ। এবং এরা কারা? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে কিন্তু কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট নাই। এরপরে ১০৮, ৯, ১০ এগুলো আলোচনা করছি সদাচরণের মুচলেকা সংক্ষেপে। আর আলোচনা করলাম না। এই ৩ টা মিলায়া কি সদাচরণের মুচলেকা এবং এখান থেকে গুরুত্বপূর্ণ জানার বিষয় হলো যে এই ৩ টাতে কে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইনারা যদি খবর পান এদের কেউ কি ১২৩ এর ক, ১২৪ এর ক, ১৫৩ র ক এই ধারার কে পেনাল কোডের অপরাধ করার চেষ্টা করতেছে মৌখিক বা লিখিতভাবে। মানে কি? রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো কিছু ছাপানোর চেষ্টা করতেছে অথবা যদি মনে করে যে কোনো ভবঘুরে ব্যক্তি ওই যে ৫৫ ধারায় যেটা পড়ছি আমরা ফৌজদারি কার্যবিধির আ স স যার কোনো কি নাই পেশা নাই কিন্তু চলতেছে ভালো করে। তারপরে সন্দেহভাজন এমন কোন ব্যক্তি যে আত্মগোপন করছে মর্মে সন্দেহ হয় অথবা অন্য এলাকা থেকে আসছে হঠাৎ করে এলাকায় এমনভাবে চালচলন এরে দেখে সুবিধার মনে হয় না। এইরকম কোন ব্যক্তি অথবা পেশাগত কিছু অপরাধীর কথা আছে। চোর, দস্যুতা করে এরকম দস্যু, ডাকাত, চোরাই মাল গ্রহণ, কেনাবেচা করে এরকম ব্যক্তি, যারা কিডন্যাপিং এর সাথে যুক্ত এরকম ব্যক্তি, যারা নিয়মিত এলাকায় অশান্তি করে, গ্যাঞ্জাম করে এই শ্রেণীর ব্যক্তি বা যাদেরকে ছেড়ে দিলে কি সমাজে অশান্তি হবে, এমন ব্যক্তিদের কাছ থেকে ১০৮, ৯, ১০ এই ৩ ধারায় কি নিতে পারে? সদাচরণের মুচলেকা নিতে পারে। আগে ডিটেইলস এ আলোচনা করছি তাই আর এগুলাতে অত সময় নষ্ট করলাম না। এরপরে ১১২ ধারায় বলতেছে যে এই যে এদেরকে যদি এই কারণ দর্শানোর নোটিশ দিতে হয়, তাহলে কি কারণে তাদেরকে আসলে কারণ দর্শাইলেন? এই কারণ দর্শানোর বিষয়টা উল্লেখ থাকতে হবে। কত টাকার বন্ড সম্পাদন করতে হবে অর্থাৎ কয় টাকার জন্য তারা বন্ড সম্পাদন করবে এবং এর মেয়াদকাল এবং যদি জামিনদার থাকে তাহলে জামিনদারের সংখ্যা এবং আ অ চরিত্র, শ্রেণী এইগুলা কি করতে থাকবে? ১১২ ধারা অনুযায়ী উল্লেখ করে দিবে। মানে এদেরকে কারণ দর্শাইলে যেন ওরা জবাব দিতে পারে। এরপরে কি ১১৩ ধারা।
এই যে যে ব্যক্তিকে মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া হয় সেই ব্যক্তি যদি আদালতে উপস্থিত থাকে তাহলে তার এটা পাঠ করে শুনাইলেই হবে অথবা সারাংশ ব্যাখ্যা করে দিলেই হবে। সে যদি বুঝতে না পারে তাহলে আসলে কেন তাকে মুচলেকা জিনিসটা কি, সে এটা না মানলে কি হবে, এই বিষয়গুলো তাকে ১১৩ ধারা অনুযায়ী কি করতে হবে? বুঝাইয়া দিতে হবে। আর ১১২ ধারায় মূলত আদালতের কাজ। আদালত যখন কাউকে মুচলেকার কারণ দর্শাবে তখন এই কারণ দর্শানোর নোটিশে কি তথ্য থাকবে এটা ১১২ ধারায় আছে। আর ১১৩ ধারায় বলছে যে সেই ব্যক্তি যদি উপস্থিত থাকে তাহলে কি করতে হবে? তাকে এটা পাঠ করে শুনাইতে হবে। আর সে যদি বুঝতে না পারে তাহলে তাকে ডিটেইলসে বুঝাইয়া দিতে হবে। আর ১১৪ ধারায় বলতেছে যে যদি সেই ব্যক্তি উপস্থিত না থাকে তাহলে কি করতে হবে? তার প্রতি সমন ইস্যু করবে আদালত। সমন জারি করবে এবং যদি সেই ব্যক্তি অন্য কোনো অফিসারের নিকট কি গ্রেফতার থাকে বা হেফাজতে থাকে তাইলে ওই অফিসারকে নির্দেশ দিবে যেন তাকে হাজির করে। তাইলে যদি ব্যক্তি গ্রেফতার না থাকে বা কোনো হেফাজতে না থাকে বা জেলে না থাকে তাইলে কি করবে? সমন দিবে ওই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য। আর যদি কোনো হেফাজতে থাকে ধরেন একটা জেলে শাস্তি কাটতেছে তাহলে ওই জেলের যে অফিসারের ভারপ্রাপ্ত অফিসার থাকবে তার বরাবর দিবে যে একে আমার এখানে হাজির করেন। ১১৪ ধারায়। আর ১১৫ ধারায় বাদ দিছি ধারাটা আমরা ১১৬ ধারায় চলে গেছিলাম যে ব্যক্তিগত হাজিরা থেকে মওকুফ। এই যে শান্তি রক্ষার মুচলেকার জন্য কাউকে যদি কৈফিয়ত তলব করা হয় তাহলে সেই ব্যক্তিকে আদালত চাইলে যদি আদালত মনে করে তাহলে ব্যক্তিগত হাজিরা মওকুফ করতে পারে। আর ২০৫ ধারায় কি আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে মওকুফ করতে পারে। ১১৬ টা শুধু শান্তি রক্ষার মুচলেকার জন্য। কাউকে শান্তি রক্ষার মুচলেকার যদি আদেশ দেওয়া হয় তাইলে এই কৈফিয়ত তলব করা হয় তাহলে সেই ব্যক্তি নিজে হাজির না হইলেও চলে যদি আদালত সেখানে উল্লেখ করে দেয়। তাহলে সে কি করতে পারবে? উকিলের মাধ্যমে হাজিরা দিতে পারবে। যদি ১১৬ তে এই ক্ষমতা দেওয়া হয়েছে। আর ২০৫ হইলো আসামির ক্ষেত্রে। কোন ফৌজদারির অপরাধের আসামিকে আদালত কি করতে পারে? ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা মওকুফ করে উকিলের মাধ্যমে কি করতে পারেন? হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন। এরপরে ১২৩ ধারায় গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ আছে। এটা হলো যে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদনে জামানত প্রদানে যদি কেউ ব্যর্থ হয়, শান্তি রক্ষার মুচলেকা অর্থাৎ ১০৬ এবং ১০৭ ধারায় যাদের আ শান্তি রক্ষার মুচলেকা সম্পাদন করার আদেশ দেওয়া হইছে, তারা যদি জামানত আদালত বলল যে আপনারা শান্তি রক্ষার মুচলেকা দিবেন মানে লিখিত অঙ্গীকারনামা দিবেন আর ৳৫,০০০ কি করবেন? বন্ড দিবেন। তো সে এই ৳৫,০০০ কি জামানত দিতে পারে নাই। জামানত দিতে না পারলে ওকে কি করবে আদালত? কারাদণ্ড দিবে। কারাদণ্ড কি হবে? বিনাশ্রম হবে। তাহলে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদনের আ জামানত প্রদানে ব্যর্থতার দায়ে কারাদণ্ড হয় বিনাশ্রম এমসিকিউ। আর ১২৩ এর ৬ উপধারা থেকে ২ টা এমসিকিউ করা যায়। এখানে বলতেছে যে ফৌজদারি কার্যবিধির ১০৮ ধারা অনুসারে সদাচরণের মুচলেকা জামানত প্রদানে ব্যর্থতার কারণে প্রদত্ত কারাদণ্ড হবে বিনাশ্রম। অর্থাৎ ১০৮ ধারার যে অপরাধগুলো আছে ওই কারণে যদি কাউকে সদাচরণের মুচলেকার আদেশ দেয় আর সে যদি ওইখানেও টাকা দিতে না পারে তাইলে তার শাস্তি হবে বিনাশ্রম। কিন্তু যদি ৯ বা ১০ ধারার কোনো অপরাধ হয় তাহলে এইটার ব্যর্থতার দায়ে কি করতে পারবেন? ম্যাজিস্ট্রেট সশ্রম, বিনাশ্রম যেকোনো প্রকার কারাদণ্ড দিতে পারে। তাইলে শান্তি রক্ষার মুচলেকা আ অর্থ প্রদানে ব্যর্থ হইলে আ বি কারাদণ্ড হবে বিনাশ্রম। কিন্তু সদাচরণের মুচলেকা হইলে সশ্রমও হইতে পারে, বিনাশ্রমও হইতে পারে। ১২৩ এর ৫ এবং ৬ উপধারায়। এরপরে ১২৪ ধারায় বলতেছে যে শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকা জামানত প্রদানে ব্যর্থতায় কারাদণ্ডে দণ্ডিত কোন ব্যক্তিকে মুক্তি দিলে যদি মানে এই ১২৪ ধারাটা হলো যে জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে যাদের কাছ থেকে মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া হইছে, এরা আসলে এই কি করতে পারবে? এদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সমাজের মানুষের কি হবে না? অশান্তি হবে না, শান্তি ভঙ্গ হবে না। এই মর্মে যদি উনি বিশ্বাস করেন বা যথেষ্ট কারণ থাকে তাইলে জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন? এদেরকে এদেরকে মুক্ত এই আদেশ বাতিল করতে পারবেন অথবা এই অর্থের পরিমাণ বা জামিনদারের সংখ্যা হেরফের করতে পারবেন। হয়তো দেখা গেল যে একজন ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দিছে যে ৪ জন জামিনদার লাগবে। জেলা ম্যাজিস্ট্রেট চাইলে এটাকে ১ জন করে দিতে পারেন যে না ৪ জন লাগবে না ১ জন। উনি দিছে ৳৫,০০০ জেলা ম্যাজিস্ট্রেট এটা কমায় বলল, "না গরিব মানুষ ৳১,০০০ তাকে দাও বা ৳৫০০ তাকে দেওয়া হোক।" এইভাবে এই আদেশটা কি করতে পারবেন? জেলা ম্যাজিস্ট্রেট হেরফের করতে পারবেন। আর যদি মনে করেন অব্যাহতি দেওয়া প্রয়োজন তাহলে এই আদেশ বাতিল করে দিতে পারবেন। অব্যাহতি দিয়ে দিতে পারবেন। তবে এই আদেশ দেওয়ার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট কি করতে ব্যাটসম্যান পারবেন না? হ্যাঁ, ব্যাটসম্যান ওই যে ১২৩ এর ৬ বলতেছে ১০৯ ১১০ এই দুইটার ক্ষেত্রে শুধু
সশ্রম বিনাশ্রম হইতে পারে, আর 108-এ হবে বিনাশ্রম, তাই তো? সঠিক। ১০৮ ধারার কাউকে মুচলেকা সম্পাদনের আদেশ দিল। কিন্তু আদেশ দেওয়ার পরও ওই ব্যক্তি কি করতে পারল না? জামানত দিতে পারল না। এই জামানত বা অর্থ যদি দিতে না পারে, একে শাস্তি দিবে কি? এত দণ্ড দিতে হবে, কারাদণ্ড দিতে হবে। এই কারাদণ্ডটা হবে বিনাশ্রম। আর ১০৬ এও যদি দেয়, ১০৬ এ শান্তি রক্ষার মুচলেকা বা ১০৬ আর ৭, ১০৬ আর ৭ অনুযায়ী যদি কাউকে আদালত নির্দেশ দিল, ওইখানে তো জামানত লাগতে পারে। জামানতের জন্য নির্দেশ দিল কিন্তু জামানত দিতে পারল না। ওইটা বিনাশ্রমই হবে। কিন্তু সশ্রম হবে ১০৯ আর ১০ এর ক্ষেত্রে। এখানে সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে। কিন্তু ৮ এ বিনাশ্রম ফিক্সড। আর ৯ আর ১০ এ সশ্রমও দিতে পারে আদালত, বিনাশ্রমও দিতে পারে জামানত প্রদানে ব্যর্থতার দায়ে। এটা হলো ১২৩ এর ৬। ক্লিয়ার? আচ্ছা। তাইলে ১২৪ এ দেখলাম যে শান্তিরক্ষা বা সদাচরণের মুচলেকা কি করতে পারে? এই দণ্ডিত ব্যক্তির জেলা ম্যাজিস্ট্রেট চাইলে অব্যাহতি দিতে পারে, অথবা জামিনদার বা অর্থের পরিমাণ কি করতে পারেন? কমানো বাড়ানোর কাজটা করতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট। আর বাতিল করে দিতে পারেন ১২৫ ধারায়। জেলা ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারধীন জেলায় কি তার আদালত অপেক্ষা উচ্চতর নয়। অর্থাৎ তিনি যেই আদালত, তার যে আদালতের মান বা শ্রেণী, এই শ্রেণীর উপরে না। মানে কোন হাইকোর্টে কাউকে কি করলো? হাইকোর্ট কোন ব্যক্তিকে, কারণ ১০৬ আমরা কি বললাম যে দায়রা আদালত, হাইকোর্ট কোন ব্যক্তিকে শাস্তি দেওয়ার সময় যদি মনে করে যে এই ব্যক্তির শান্তি রক্ষার মুচলেকা সম্পাদন নির্দেশ দিতে পারে, তো হাইকোর্ট যদি একটা নির্দেশ দেয়, এই নির্দেশ আবার জেলা ম্যাজিস্ট্রেট বাতিল করতে পারবে না। হাইকোর্ট কি সর্বোচ্চ আদালত বা দায়রা আদালত দিলেও উনি কি করতে পারবেন না? এটা বাতিল করতে পারবেন না। কিন্তু তার অধস্তন যারা আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা আরো যে ম্যাজিস্ট্রেট আছে অধস্তন, এদের আদেশ উনি কি করতে পারবেন? বাতিল করে দিতে পারবেন। উনি যদি মনে করেন যে আসলে এই আদেশ পালনের দরকার নাই, এই ব্যক্তিদের ছাইড়া দিলেও এই ব্যক্তি কোনো ঝামেলা করবে না, উনি কি করতে পারবেন? ১২৫ এর ক্ষমতা বলে এই মুচলেকার আদেশ বাতিল করতে পারবেন। এখান থেকে এমসিকিউ আসে যে শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশ বাতিল করতে পারেন কে? জেলা ম্যাজিস্ট্রেট, দায়রা ম্যাজিস্ট্রেট, দায়রা আদালত, প্রথম শ্রেণীর আদালত। এখানে ১২৫ এ শুধু জেলা ম্যাজিস্ট্রেটকে এই ক্ষমতার কথা উল্লেখ আছে। আমরা এখানে মানে কোন আবেগ বিবেক খাটাবো না। আইনে যা বলা আছে তাই। এখান থেকে এমসিকিউ হয়। এরপরে জামিনদারের অব্যাহতি ১২৬ ধারায়। এই যে মুচলেকা সম্পাদনের ক্ষেত্রে বলছে যে জামিনদার পড়তেছি। এই যে জামিনদার আনা হলো, এই পানিটা চেঞ্জ করে ঠান্ডা পানি দাও। জামিনদার চাওয়া হইলো। এই জামিনদার হওয়ার পরে মনে হইলো যে তরিকুলে জামিনদার আমি হইলাম। আমারে ফোন দিল, "ব্যাচমেট আসো তো, আমি এই ঝামেলায় পড়ছি, একটু জামিনদার হও।" জামিনদার হওয়ার পরে আমি আ বললাম যে সে অশান্তি করবে না, শান্তি ভঙ্গ করবে না। আমি এটার জামিনদার হইলাম। কিন্তু আমি জামিনদার হওয়ার ২-৪ দিন পরে দেখতেছি যে না, সে তো আসলে কথা মতো চলে না। আমারে ডাক দিয়ে নিল। আমি চোখের খাতিরে না করতে পারলাম না। কিন্তু পরে আমার কাছে মনে হইলো জামিনদার হইলে আমার কি অশান্তি গেলি। তখন আমি কি করব? এটা একটা জেলা ম্যাজিস্ট্রেট বা কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট কি করব? একটা আবেদন দাখিল করব যে আমি অব্যাহতি চাই। এই আবেদন দাখিল করার পর এই আদালত আবার কি করবে? এই তরিকুলকে আবার ডাকবে যে, "এই আপনি আসেন, আপনার এই জামিনদার তো থাকবে না। আপনি আর পরিবর্তে জামিনদার দেন।" তাহলে এটা হলো প্রসিডিউর জামিনদার অব্যাহতি। কখন? শান্তিরক্ষা বা সদাচরণের মুচলেকার ক্ষেত্রে। এই সদাচরণের বা শান্তিরক্ষার মুচলেকার ক্ষেত্রে কেউ যদি জামিনদার হয় আর পরে যদি অব্যাহতি চায়, তাহলে উনি কি করতে পারবেন? অব্যাহতি পেতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেট বা কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট বন্ড বাতিলের আবেদন জানাইতে হবে। আবেদন জানানোর পর যার জন্য তিনি এই আ জামিনদার হইছিলেন সেই ব্যক্তিকে কি করতে হবে? আদালতে সমন বা ওয়ারেন্ট ইস্যু করে আদালত সেই ব্যক্তিকে হাজির হবেন এবং পরবর্তীতে জামিনদার দেওয়ার জন্য বলবেন। আজকে প্রচন্ড গরম। এরপর আমরা যাই নবম অধ্যায়ে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার পদ্ধতি ফৌজদারি কার্যবিধি অনুসারে। ১২৭ এ বলতেছে ২ জন ব্যক্তিরে ক্ষমতা দিচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়ার। প্রথমত নির্বাহী ম্যাজিস্ট্রেট আর ২ হলো থানার অফিসার ইনচার্জ। এই ২ জন ব্যক্তিরে এখানে কিন্তু মেট্রোপলিটন এরিয়ার ভিতরে অন্য কেউ এরকম না। ঐদিন আমার অফলাইন ক্লাসে একজন জিজ্ঞেস করছিল যে আ মেট্রোপলিটন এরিয়া হইলে কি আর অন্য কেউ নাকি? এই থানার অফিসার ইনচার্জ তো মেট্রোপলিটনেও থানার অফিসার ইনচার্জ আছে। এখানে তো আর কমিশনার না। ওইখানে হলো সামরিক শক্তিকে আহ্বান করতে পারে, সেইখানে কমিশনার। বাট ছত্রভঙ্গ হওয়ার জন্য নির্দেশ দিবে ২ জন ব্যক্তি। নির্বাহী ম্যাজিস্ট্রেট আর হলো থানার অফিসার ইনচার্জ। এই ২ জন কোন জায়গায় উনার এখতিয়ারধীন এলাকার মধ্যে যদি বেআইনি সমাবেশ হয়, ওইখানে গিয়ে বলবেন, "ভাই আপনারা ছত্রভঙ্গ হন, এখানে আর থাইকেন না।" এইভাবে যে প্রাসঙ্গিক যে কথাগুলো থাকবে ওইগুলো উনারা কি আদেশ দিবেন ছত্রভঙ্গ হওয়ার জন্য, এবং এদের আদেশ পাওয়ার সাথে, সাথে ওই সমাবেশে অংশগ্রহণকারী প্রত্যেকের দায়িত্ব কি হবে? এটা ছত্রভঙ্গ হওয়া তাদের দায়িত্ব বা আইনি নির্দেশে পরিণত হয়ে যাবে।
এবং এটা পুলিশ আইনের সাথেও সম্পৃক্ত। পুলিশ আইনের 30-এর ক এর 1 এবং পুলিশ রেগুলেশনস 142 এই 3 জায়গায় একই কথা বলছে যে কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার প্রাথমিক কাজটাই করবে হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার অফিসার ইনচার্জ। এরা প্রথমে নির্দেশ দিবে সরে চলে যাওয়ার জন্য। এরপরে হলো যে এরা যাবে না, তখন 128 মানে যদি এরা না যায় তখন এদেরকে ছত্রভঙ্গ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার অফিসার ইনচার্জ কি করতে পারবেন, বল প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ লাঠি চার্জ, টিয়ার শেল আর যা যা প্রয়োজন হয় এই আইনসঙ্গত উপায়ে সেই বল প্রয়োগ করতে পারবেন। এবং এই বল প্রয়োগ করার সময় যদি তার জনবল কম থাকে, ছত্রভঙ্গ করতে পারতেছে না, সংখ্যা বেশি বেআইনি সমাবেশে অংশগ্রহণকারীদের, তখন তারা কি করতে পারবে, তারা বেসামরিক শক্তির সহযোগিতা নিতে পারবে। অর্থাৎ বেসামরিক মানুষ, বেসামরিক কারা, সেনা, নৌ, বিমান, এই 3 বাহিনী ছাড়া বাকি যা আছে বাংলাদেশে সবই কি বেসামরিক। ফায়ার সার্ভিস কন, তারপরে হলো যে বিজিবি বলেন, আরো এরকম যত সরকারি এই আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থা আছে, আনসার বলেন, এরা কি বেসামরিক, এদের সহযোগিতা নেওয়া যাবে। কিন্তু সেনা, নৌ, বিমান এই 3 বাহিনীর পুরুষ সদস্যদের কাছ থেকে, এটা হইতে পারে নাবিক, সৈনিক, অফিসার, এদের কাছ থেকে, মোট কথা হলো সেনা, নৌ, বিমান এই 3 বাহিনীর কোনো পুরুষ সদস্যের কাছ থেকে সাহায্য নিতে পারবেন না। নারীর কথা বলা হয় নাই এই কারণে, যখন এই আইনটা করে তখন সেনা, নৌ, বিমান এই 3 বাহিনীতে কোনো নারী নিয়োগে ছিল না, এই জন্য নারীর কথা বলা হয় নাই। তার মানে কি নারী নিতে পারবেন কি পারবেন না এই বিষয়ে আমি জানি না। অংশগ্রহণকারীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়ার জন্য এদেরকে কি করতে পারবেন, গ্রেফতারও করতে পারবেন 128 ধারা অনুসারে। অর্থাৎ পাবলিকে যাদেরকে আপনি কইলেন ভাই সহযোগিতা করেন এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য, তখন পাবলিক আসলে তারা এই অংশগ্রহণকারীদেরকে কি করতে পারবে, গ্রেফতারও করতে পারবে। এরপরে এই যে পাবলিকের সাহায্য নিলেন, সব সাহায্য নিলেন, এরপরে কি করতে পারলেন না, এই সমাবেশ ছত্রভঙ্গ করতে পারলেন না, তখন কি 129-এ সামরিক শক্তি আহ্বান করবেন, অর্থাৎ সেনাবাহিনী আহ্বান করবেন। তাহলে এটা কে কে পারে, এটা পারে হলো যে ওইখানে উপস্থিত সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর মেট্রোপলিটন এরিয়া হলে কে পারে, পুলিশ কমিশনার ওই সামরিক শক্তি আহ্বান করতে পারে। এরপরে 130 ধারা হলো যে এই সামরিক আহ যে আহ্বান করা হলো শক্তি, তখন তাদের অধিনায়কের আসলে কি দায়িত্ব হবে, অধিনায়ক কি করবে, ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনারের নির্দেশনা অনুযায়ী তারা কি করবে, দায়িত্ব পালন করবে। অর্থাৎ সেনাবাহিনীর কাজ হইলো হয় মরো নাইলে মারো, কিন্তু এখানে তো আসলে এই কাজ করা যাবে না, কারণ এটা আমার দেশের জনগণ। তখন তাদেরকে, যেহেতু সামরিক আইনের বাইরে তারা কাজ করে না, যেহেতু সিভিল আইনে আনা হচ্ছে তাদেরকে, সিভিলদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই জন্য কি করা হয়, তাদেরকে সিভিল যারা প্রশাসন তাদের অধীনে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার এদের অধীনে, এদের নির্দেশে এরা কি করবে, তখন কাজ করবে। আর 131-এ বলতেছে যে সেম কথা যদি হইলো যে সেনা, নৌ, বিমান এই 3 বাহিনী, ধরেন ক্যান্টনমেন্টের সামনে একটা গন্ডগোল হচ্ছে এরকম, কিন্তু এখানে কেউ তাদেরকে আহ্বান করে নাই, তারপরে তো তারা স্বপ্রণোদিত হয়ে কি করবে, ওই সমাবেশ ছত্রভঙ্গ করতে যাবে। অথবা ধরেন আহ্বান করছে একজন জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার, সেনাবাহিনী আহ্বান করছে, ওরা আসার পরে কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, যোগাযোগ করতে পারতেছে না। এই ক্ষেত্রে আসলে ওই সেনাবাহিনী কি করবে, তারা তাদের নিজেদের মতো করে এই সমাবেশের ছত্রভঙ্গ করতে পারবে, চেষ্টা করবে যেন ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করা, যদি যোগাযোগ করতে পারে তাইলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে করবে, আর যদি যোগাযোগ করতে না পারে তাইলে তারা তাদের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এগুলো আমাদের লাগে না জানার জন্য 130-31। আর 132 বলতেছে যে এই যে নবম অধ্যায়, অর্থাৎ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের যে ধারাগুলো আছে, এই কাজ করতে যায় যদি কোনো কার্য পরিচালনাকারী কোনো পুলিশ, ম্যাজিস্ট্রেট এদের দ্বারা বা কোনো সামরিক অফিসারের দ্বারা কোনো অন্যায় হয় বা কোনো অপরাধ হয়, এই ক্ষেত্রে এদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে কি করতে হবে, সরকারের অনুমোদন নিতে হবে। তাহলে সরকারের অনুমোদন ব্যতীত বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকারী কোনো পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট বা সামরিক বাহিনী সদস্যের বিরুদ্ধে কি করা যাবে না, মামলা গ্রহণ করা যাবে না। এটাকে আমরা বলে থাকি রক্ষা কবচ, যে আমাদের বিরুদ্ধে আমরা যখন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করি তখন আমাদের এগেইনস্টে কি করা যায় না, কার্যক্রম গ্রহণ করা যায় না সরকারের নির্দেশনা বা অনুমোদন ব্যতীত। এবং এই ধরনের ক্ষেত্রে যদি সরকার অনুমোদনও দেয় মামলা করার ক্ষেত্রে, তখন আদালত, সরকার নির্ধারিত করে দিতে পারবে যে কি পদ্ধতিতে এবং কোন আদালতে এইটার বিচার হবে, এটা আদালত কি করতে পারবে, সরকার নির্ধারিত বা স্থির করে দিতে পারবে 132 ধারা মোতাবেক।
আজকে 132 পর্যন্ত রাখি, কালকে দেখি 176 পর্যন্ত যাইতে পারলে মোটামুটি আলোচনা শেষ। পরে আর একদিনে রিভিশন দেওয়া শেষ হয়ে যাবে আরকি। আর যাদের হলো যে পেমেন্টটা বাকি একটু দিয়ে দিবেন। আর যারা পেমেন্ট দিছেন অনেকেই মেসেজ দিছেন তাদেরকে একটা গ্রুপে যুক্ত করে দিছি। ওইখানে ডাটাগুলো আমি দিয়ে দিছি। তো এখন যাদেরকে যুক্ত করতেছি তারা ডাটাগুলা দেখতে পাচ্ছেন না। কারণ নতুন যুক্ত করলে পিছনে মেসেজগুলা দেখা যায় না। তো সবারকে যুক্ত করার পরে আমি আবার কি করব? আবার ডাটাগুলা দিয়ে দিব। এখানে সিআরপিসির আইন থেকে শুরু করে এটার ভাষ্য, তারপরে বিভিন্ন আইনের ভাষ্য, এমসিকিউ এর একটা মানে যত ধরনের এমসিকিউ আছে এটার একটা শীট আছে। তারপরে আরো কিছু মাইনর অ্যাক্টের পিডিএফ, মূলত এখানে পিডিএফ গুলা দিয়ে দিতেছি যাদের সম্ভব হয় প্রিন্ট করে নিবেন। এবং পেনাল কোডের একটা পিডিএফ আছে ভাষ্যের। তাহলে আর বইটা কিনা লাগতেছে না। আপনারা এই ভাষ্য দেখেই পেনাল কোডটা পড়তে পারবেন। আমরা পরেই পেনাল কোড শুরু করব। তো যারা পেমেন্ট দিছেন এরা একটু মেসেজ দিয়েন, যারা বাকি আছেন আর পেমেন্টটাও শেষ পরিশোধ করে দিয়েন আরকি। তাহলে আজকে রাখলাম। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।